ছোট ছোট পা ফেলে হাঁটছে আফরা। অন্ধকার প্রকৃতির মায়ায় সে কবেই পড়েছে। আজ খুব করে ইচ্ছে করছিল অন্ধকারে মিশে যেতে, অন্ধকারে প্রাণ ভরে শ্বাস নিবে সে। গভীর রাতের ঝোড়ো হাওয়ায় কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দিবে, বিষাক্ত গ্যাসগুলো উড়িয়ে দিবে বিষাক্ত মানুষগুলোর দিকে। তখন কি বিষে বিষে বিষক্ষয় হবে, যন্ত্রণায় ছটফট করবে মানুষগুলো। সে প্রাণ ভরে দেখত। বোনকে দেখার স্বাদ জেগেছিল, তাই কোনো রকম সময় ব্যয় না করে আফরা ছুটে গিয়েছিল গ্রামটায়। কখন রাত বেড়ে গভীর রাত হয়ে গেছে টেরই পায়নি। কত কথা জমা ছিল মনে। আখি মেয়েটা এতবার থাকতে বলল, আফরার মন সায় দিল না। তার মন পড়ছিল অন্ধকারে হাঁটার জন্য। তবে অন্ধকার যে রহস্যের নীড়, ঠিক নিজের হিংস্রতা মেপে জখম করছে তাকে। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোয় পা লেগে পড়ে গিয়েছিল ধুলোবালি মেশানো রাস্তায়। ছিলেও গেছে হাত পা, জ্বলছে। তবে কষ্ট তার চোখ মুখে নেই, বরং পড়ে গিয়ে হেসেছিল সে। অন্ধকারের হিংস্রতাকে যোগ্য জবাব দিয়ে অনেকটা সময় হাত পা ছড়িয়ে শুয়েছিল রাস্তায়। আফরার কাজে অন্ধকারও মনে হয় লজ্জা পেয়ে হার মেনে নিয়েছে। আর কোনো বাধাই তো পড়তে হয়নি। দিব্যি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে সে। দূর থেকে আলো ঝিলিক আসছে। আফরা চোখ মুখ কুঁচকে নিল এবার। অন্ধকার আবার তার সাথে বেইমানি করলো। আলোটা আস্তে আস্তে নিকটবর্তী হতেই দাঁড়িয়ে পড়ল সে। শব্দ করে বাইক এসে থামলো তার সামনে। ঝটপট নেমে পড়ল কেউ। আফরা মনে হয় একটু হলেও টের পেল কে হতে পারে। বিরক্তি কণ্ঠে বলল, আমার ভালো থাকার সহ্য হয় না তোদের। কথাটা বলাও শেষ। আফরার গালে থাপ্পড় পড়তেও দেরি হয়নি। ভীষণভাবে চমকায় আফরা। তবে অন্যান্যদের মতো সামান্য চড়ে তার গালে হাত চলে যায়নি, বরং অদ্ভুত দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখছে। রাগে ফুঁসছে মীরা, শরীর কাঁপছে তার, চোখগুলো অসম্ভব লাল। আফরা এক ছুটে বুঝে নিল মেয়েটা তার জন্য টেনশনে কেঁদেছে। একটু নয়, অনেকটা সময় কেঁদেছে। তার জন্য কেউ কেঁদেছে ভাবতেও যেন শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে কি কারো এত আপন হওয়ার মানুষ? মীরা নিজেকে স্বাভাবিক করলো ঠিকই, তবে রাগ কমার বদলে আরো বাড়লো যেন। চিৎকার করে বলল, তোর কোনো ধারণা আছে আমার কত টেনশন হচ্ছিল? রাতের অন্ধকারে শব্দটা কেমন ভয়ঙ্কর শোনালো। মনে হলো এই চিৎকার গ্রামের পথ পেরিয়ে শহরে চলে যাবে। আর সবাই টের পেয়ে যাবে আফরার একটা ছোট বোন আছে, যাকে দেখতেই সে রাত বেরেতে ছুটে গিয়েছিল, জখম হয়েছে। তখন কি শত্রুরা ঝাঁপিয়ে পড়বে, তার আদমরা বোনটাকে একেবারে মেরে ফেলবে? বড়সড় ঢোক গিলে আফরা, তবুও গলা কেমন শুকিয়ে যাচ্ছে, কথা বলা দুষ্কর হয়ে যাচ্ছে। আফরা অবুঝের মতো এগিয়ে গিয়ে মীরার মুখ চেপে ধরে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আস্তে আস্তে, শুনতে পাবে ওরা। মেরে ফেলবে আমার বোনটাকে, বাঁচতে দেবে না। আমার শেষ সম্বলটুকুও কেড়ে নেবে। আস্তে কথা বল, একদম চুপি চুপি, ফিসফিস করে। আমি ছাড়া কাকপক্ষীও যেন টের না পায় এখানে কেউ আছে। অন্ধকারে মিশে ব্যক্ত করছে মনের কথা। মীরা নিভে যায়। রাগটা গায়েব হয়ে চোখ মুখে ব্যথা ফুটে ওঠে। দুহাত মিলিয়ে আগলে নেয় আফরাকে। আজ এত কান্না পাচ্ছে কেন? হারানোর মুহূর্তগুলোই বা কেন চোখে ভাসছে? কেনই বা মনে হচ্ছে বর্তমান সুন্দর হলেও একটু পরের সেই বর্তমানকে অতীত করে পেরিয়ে যাওয়া ভবিষ্যৎ তাদের জন্য সুখকর হবে না। চোখে জলগুলো অনায়াসেই গাল বেয়ে পড়তে থাকে। আফরার শরীর মৃদু কাঁপছে, চোখে পানি নেই। তার কান্না পাচ্ছে। খুব করে কাঁদতে ইচ্ছে করছে, নিজেকে সম্পূর্ণ মেলে দিতে ইচ্ছে করছে মেয়েটির সামনে। তবে সে পারছে না। জলহীন কান্নাকে তো মানুষ মিছিমিছি লোক দেখানো কান্না বলে। তাকে আগলে রাখা মেয়েটাও কি তার আর্তনাদকে মিছিমিছি বলবে? আবরা আমিরার বুক থেকে সরে আসে। কেমন অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই। কয়েক মুহূর্ত চলে যায় নীরবতায়। হুট করে মীরা পা ভাঁজ করে রাস্তায় বসে পড়ে। আবরাও খানিক পর মীরার পাশে বসে। নীরবতার সমীকরণ মেপে মীরা বলে ওঠে, আমাকে জানালে তোকে বাধা দিতাম আমি? খেয়াল ছিল না একদম। কতবার ফোন দিয়েছি, ধরার প্রয়োজন মনে করিসনি কেন? ফোন দিচ্ছিলি বুঝি? ইস, ফোন তো সাইলেন্ট, দেখিনি। আফরার হেয়ালিতে রেগে গেল মীরা। দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে হেয়ালি করবি না আফরা। আফরা মুচকি হাসল। উঠে দাঁড়িয়ে মীরার দিকে হাত বাড়িয়ে বলল। বাড়ি চল। মীরা চাপা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আফরার হাত ধরল না। মীরার আচরণে আফরা কিট মিটিয়ে হাসল। আর কোনো কথাই হলো না, শুধু হাঁটার শব্দটায় অন্ধকারে বারবার বাড়ি খেলো। নাদিয়াকেও মেসেজ পাঠিয়ে দিয়েছে মীরা। বাইকে চেপে বসতেই শব্দ করে ছুটতে শুরু করলো বাইক। আফরার কাছে তা শব্দ দূষণ নয়, ধর্ষণ ছাড়া কিছুই নয়। অন্ধকার কি কষ্ট পাচ্ছে না? বাড়ি ফিরবে কবে? মীরার মেসেজ পেয়ে খোঁজ থামিয়ে দেয় নাদিয়া। লোকটি বাড়ি পৌঁছে দিচ্ছিল তাকে। হঠাৎ নাদিয়ার কথায় হেসে উঠল সে। বাড়ি? তার কোনো নিজস্ব বাড়ি আছে নাকি? হেয়ালি করে বলল, কার বাড়ি? তোমার?
বিয়ে করে ঘর জামাই রেখে দিবে নাকি? কথাটা শোনা মাত্রই নাদিয়া দুম করে কিল বসালো লোকটির পিঠে। রেগে বলল, নরম হাতের স্পর্শ খারাপ না। তার কথায় বিপরীতে এমন কথা নাদিয়া মোটেও আশা করেনি। লোকটি দিন দিন আরো বেশি অচেনা হয়ে যাচ্ছে। এমন অচেনা হলে সে বুঝবে কি করে? রেগে নিজের মতোই ফুঁসতে লাগলো সে। কিছুক্ষণ পর লোকটি নিজে থেকেই বলল, ক্রমশ শীঘ্রই। রাগে আর নাদিয়া কথাই বলল না। এতে লোকটি অপমানিত হলো না, বরং তার হাসিটা কেমন বাড়ছিল। আহমেদ বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামাতেই নাদিয়া নেমে পড়ল। কিছুক্ষণ মাস্ক পরিহিত মুখশ্রীর দিকে তাকিয়ে ঘুরে হাঁটা লাগালো। এমন সময় টের পেল লোকটি চাপা সুরে বলছে, আমার ওপর যাওয়ার চেষ্টা করো না নাদিয়া। তুমি নিজেও জানো না আমার হাত কত লম্বা। খেলাটা আমি আস্তে আস্তে এগোচ্ছি বলে ভেবো না আমি এখন অপারগ। আফরা কেন? কেউ আমার খেলায় মুখ্য গুটি নয়। মন চাইলেই আমি খেলা থেকে তুমি আফরা নামক গুটি সরিয়ে ফেলতে পারি। পুরো খেলাটায় একছত্র নির্মাতা আমি। আমাকে টেক্কা দেওয়ার মানে জীবনের মায়া ত্যাগ করা। সাবধান। বাইক ছোটার শব্দ। কথাগুলো সারমর্ম মস্তিষ্কে ডোরবেল বাজাতে নাদিয়া রেগে মাটিতে লাথি বসালো। কিছুটা চেঁচিয়েই বলল, তুমি খেলা নির্মাতা হলেও জানো না খেলা কখনো একজনে হয় না। বিপক্ষ দল ছাড়া যেমন খেলা অনুষ্ঠিত হয় না, তেমনি দলের খেলোয়াড়ের মধ্যে একজন অনুপস্থিত থাকলে খেলা শুরু হতে পারে না। নাদিয়া আহমেদকে চুনোপুটি ভেবে তুমি যে ভুল করলে এর দাম তোমাকে দিতে হবে, ক্রমশ শীঘ্রই। ধপাধপ পা ফেলে গেট পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ে। মদের 6 গ্লাস ফুলফিল হয়নি বলেই মনে হয় রাগ লাগছে এত। তাকে এত রাগলে চলবে নাকি? মস্তিষ্ক ঠান্ডা রেখে খেলা চালিয়ে যেতে হবে। ঘরে ঢুকে সোফায় বসেই মদের গ্লাস হাতে নেয়। চুম্বকের মতো টানছে যেন। ঠোঁটের কাছে নিয়ে যখনই চুমুক দিবে ঠিক তখনই নিস্তব্ধ ঘরে মাধুর্যতা নষ্ট করে বিকট শব্দে ফোন বেজে ওঠে। এবার সকল রাগ যেন মদের গ্লাসটার উপর পড়ে। রেগে ছুঁড়ে মারতে গিয়েও ফিরে আসে সে। তাকে যদি কেউ প্রশ্ন করে সবচেয়ে বেশি সে কাকে ভালোবাসে, নিঃসন্দেহে কোনো রকম সময় ব্যয় না করে সে অ্যালকোহলের নাম বলে দিবে। অ্যালকোহল ছাড়া সে নিঃস্ব। মদের গ্লাসটা সুন্দরভাবে রেখে পকেট থেকে ফোন বের করে। ভাইয়া নামটা জলজল করছে স্ক্রিনে। লাফ দিয়ে উঠে দাঁড়ায় সে। আবার কি হলো? সে তো এত রাতে এমনটা আশা করেনি। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতে ওপাশ থেকে গম্ভীর স্বর ভেসে আসে, ৮ ঘন্টার মধ্যে আমার বাংলোতে দেখতে চাই তোমাকে, ফাস্ট। হ্যাঁ না বা কোনো রকম প্রশ্ন করার সুযোগ হয়ে ওঠে না নাদিয়ার। তার আগে আদিল ফোন কেটে দেয়। বিরক্তির রাগে চোখ বুজে হাত মুষ্টি বদ্ধ করে নেয় নাদিয়া। তাকে যেতেই হবে, এই রাতের বেলাতেও তাকে যেতে হবে। না হলে কাল সকালে হয়তো তার জন্য সুখকর হবে না, যদিও কোনো মুহূর্তই তার সুখকর নয়। মদের গ্লাসের দিকে তাকায় নাদিয়া। পা চালিয়ে গ্লাসটা হাতে তুলে নিয়ে পেটে চালান করে দেয় সে। তৃপ্তির ঢেকুর তুলে এবার শান্তি লাগছে। সব রাগ যেন হাওয়া। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আজ একটু অবাধ্য হতে ইচ্ছে করছে। 20 মিনিটেই যেতে পারতো সে, তবে যাবে না। আধা ঘন্টা পেরিয়ে গেলেই সে যাবে। সে কি হুকুমের গোলাম নাকি? ভাইকেও তো বুঝতে হবে, তারা একই রক্ত, জেদ তো একই রকম হবে। আধা ঘন্টা পেরিয়ে গিয়ে আরো 5 মিনিট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর নাদিয়া এলো আদিলের বাংলোতে। সদর দরজা আগে থেকেই খোলা। হেলে দুলে ভেতরে ঢুকে ভাইকে পায়চারি করতে দেখলো সে। চিন্তিত নাকি বোঝা গেল না, তবে গম্ভীর। নাদিয়ার উপস্থিতি টের পেতে আদিল গম্ভীর কণ্ঠে বলল, 5 মিনিট লেট। ভয় লাগলেও নাদিয়া নির্বিকার চিত্তে বলল, ঘড়ি আছে আমার হাতে। বেশ কথা বলছো তাই না? ভয় করো না আর? 5 মিনিট লেটের জন্য তুমি যদি আমাকে শাস্তি দিতে পারো, আমার ভয় না পাওয়া অস্বাভাবিক কি? আফটার অল একই রক্ত। আদিল হাসলো। কিছুক্ষণ নাদিয়ার মুখশ্রীর দিকে তাকিয়ে হাসিটা চওড়া করলো। নাদিয়া এবার ভয়ে একদম সিটিয়ে গেল। এই হাসি তার অপরিচিত নয়। আদিল একটু একটু করে নাদিয়ার সামনে এসে নাদিয়ার গালে ডান হাত রাখলো। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কি যেন ভাবলো। আবার হুট করে গাল শক্ত করে চেপে ধরে বলল, আমার সামনে বড় বড় কথা বলো না। রক্তের গরম আমাকে দেখিয়ে লাভ নেই। বিশ্বাস করো, তোমার জীবন নিতে আমার একটুও কষ্ট হবে না। নাদিয়া ব্যথায় চোখ ছোট করলেও ছাড়ানোর কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। আদিলের দিকে তাকিয়ে রইল অপলক। এই যে সামনের মানুষটা তাকে ব্যাখ্যা দিচ্ছে, অথচ তার চোখে মুখে কেমন অদ্ভুত অনুভূতি দেখতে পাচ্ছে। সেটা আনন্দ নাকি ব্যথা সে টের পেল না, তবে নরম সুরে বলল, আমার মাঝে মাঝে মনে হয় তুমি নিজেকে যেভাবে দেখাচ্ছ সেরকম তুমি নও। গাল ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো আদিল। হেসে বলল, আমি এর থেকেও হিংস্র।
আমার হিংস্রতার সীমা দেখলে তোমার বাঁচার আশা মরে যাবে। নিজেকে পণ্ডিত ভেবে ভুল করো না। যে কাজে রেখেছিলাম, ফলো মি। হাঁটতে শুরু করে আদিল। নাদিয়াও পিছু নেয়। এখন খুব কৌতূহল হচ্ছে তার, কি এমন দরকার পড়লো এই রাতে। আদিলকে একটা ঘরে ঢুকতে দেখে নিজেও ঢুকে পড়ে, কিন্তু সে হয়তো এরকম কিছু দেখবে চিন্তাও করেনি। বাকরুদ্ধ হয়ে চোখ বড় বড় করে বিছানায় শুয়ে থাকা মেয়েটাকে দেখে। তার শুধু মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার ভাই আর যাই হোক এই দিক থেকে চরিত্রহীন নয়, তবে সে যে নিজের চোখে দেখছে। মেয়েটার শরীরে থাকা শাড়িটা এলোমেলো, পেটের অনেকাংশ স্পষ্ট দৃশ্যমান। নাদিয়া এক পলক ভাইকে দেখে দুপা পিছিয়ে গেল, চিৎকার করে বলে উঠল, আমি ভুল দেখেছি, আমি ভুল। তুমি এরকম কিছুতেই করতে পারো না। শেষমেশ বাবার ট্রিপে পড়েই গেলে। তোমরা পুরুষ মানুষ সব চরিত্রহীন, নারী দেহ ছাড়া তোমাদের চলে না। আমি তোমাকে এত কিছুর পরেও ভালোবাসতাম ভাইয়া, কিন্তু তুমিও প্রমাণ করে দিলে রক্ত কখনো বেইমানি করে না। বাবার মতোই চরিত্রহীন হলে তুমি। আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। এক নাগাড়ে ভুলভাল বকে চলেছে নাদিয়া। তার কাছে পুরো ব্যাপারটাই কল্পনার বাইরে। নাদিয়ার কথাগুলো এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিল আদিল। তাকে দেখে তো তাই মনে হলো। নাদিয়া যখন থেমে গেল তখন ভাবালিশ কণ্ঠে বলল, ভাষণ শেষ তোমার? এখন আমি কিছু বলি? নাদিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আদিল তার দিকে না তাকিয়েই বলল, হনন করে বেরিয়ে গেল ঘর থেকে। নাদিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। মানে সে যা ভাবছে তা নয়। হা করে শ্বাস ফেলল নাদিয়া। বুকের ওপর থেকে যেন হাজার মন বোঝা নেমে গেল। সত্যি এটাই যে এই মানুষটাকে এত কিছুর পরেও সে ভালোবাসে। হয়তো ছোটবেলায় হাত ধরে হাঁটতে শিখেছিল বলেই এমন মায়া। বিছানায় বসে মেয়েটির এলোমেলো শাড়ি ঠিক করে দিল নাদিয়া। তারপর মেয়েটার দিকে তাকিয়ে হিসেব করতে লাগলো। আনুমানিক 14-15 বছর হবে এই মেয়ের। এত ছোট মেয়েকে বউদের মতো শাড়ি পরে থাকতে দেখে নাদিয়ার মনে হলো এখানেও রহস্য আছে। এখন যে যুগ, গ্রামের মেয়েরাও শহুরে আধুনিকতায় সজ্জিত। মেয়েটা হালকা নড়ে চড়ে উঠতেই নাদিয়া নিজের ভাবনা থেকে বের হলো। মুখটা যথাসম্ভব গম্ভীর করে রাখলো। মেয়েটা যখন পুরোপুরি নিজের খেয়ালে আসলো, কেমন যেন আটকে উঠল। তড়িঘড়ি করে উঠে বসেই ঝরঝর করে কেঁদে ওঠে। নাদিয়া একটু বিচলিত হলো না, সবটাই নিবিড় চোখে পর্যবেক্ষণ করে হাত বাড়িয়ে দিল। মেয়েটার হাতে হাত রেখে বলল, রিল্যাক্স, তোমার কিছুই হয়নি, শান্ত হও, তুমি সেফ আছো। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো। আস্তে আস্তে শান্ত হলো। নাদিয়া আরো কিছুক্ষণ সময় দিল মেয়েটাকে, তারপর বলল, তোমার পরিচয়? আমারে নাম আসমানি, হেই অনেক দূরের গ্রামে থাহি। সৎ মায় বিয়া দিছে একটা বুইড়ার লগে, বুইড়া খানি মারে। বেচ্চা দিতে চাইছিল আমারে, বাপে কইল পলাইয়া যা আসমানি, তোর জীবনটা আমি শেষ কইরা দিছি, এইবার নিজের মতো চইলা যা। রাত্রি কইরা বাড়ি থেইকা বাহির কইরা ট্রেনে তুইলা দিল। সকাল হইতেই দেখি আমি আপনাগো শহরে আইসা পড়ছি। বাপে কয়টা টাহা দিছিল, ট্রেনে থাকা কালা কাপড় পরা বেড়ায় নিয়া নিল। দিবার চাই নাই, কইল ট্রেনে থেকে নামাই দিবে। ট্রেনে থামতেই ওই বেড়ায় আমারে নামাই দিল। কোনখানে যাবো কিছুই তো জানি না। কয়জন বেড়ার পিছে নিছিলাম, দেখি তাগর বাড়ি চলে গেল। হন্দা হয়ে গেছে, একটা দোহানে বইসা আসিলাম, দোহানটাও বন্ধ কইরা দিল। তারপর দেখি এক বেড়া যাইতাছে, আমি পিছে নিছি, বেড়ার এগিয়ে গেছে। তারপর তো আমি কিছু জানি না, আমারে কি বেচ্চা দিছে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আসমানি। চোখ মুখ কুচকে কথাগুলো শ্রবণ করছে নাদিয়া। এসব আবার কেমন ভাষা? যদিও পুরোটা সে বুঝেছে, অবিশ্বাস করারও কারণ নেই। মেয়ের ভাষা, কথা বলার ভঙ্গিমা সবটাই অজপাড়া গায়ের মতো। তবে নাদিয়া বুঝলো মেয়ে ভীষণ বোকা আর বাচাল। না হলে তার এক প্রশ্নে কেউ জীবন বৃত্তান্ত তুলে ধরে। আর কথা বলার স্বাদ জাগলো না তার। মেয়েটাকে রেখে বাইরে চলে গেল। আসমানি কিছুক্ষণ চুপ করে বসে থেকে ঘরটা নজর দিল। চোখ যেন ধাঁধিয়ে গেল তার। এত সুন্দর ঘর। লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। এক একটা আসবাবপত্র হাত দিয়ে এমন ভাবে ছুঁয়ে দিল, জীবনে এসব দেখেনি। সুন্দর কারুকাজ করা শোপিস দেখে টপাটপ চুমু খেয়েছে সে। তার ভীষণ আনন্দ হচ্ছে। কোথায় আছে, কার কাছে আছে, এসব যেন মাথাতেই নেই। সে সুন্দরের মোহে পড়ে নিজের অতীত ভুলে গেছে। তার সেই বুড়ো স্বামী জানলে যে কি হবে সেটাও তার মাথায় নেই।
দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই পরখ করছিল নাদিয়া। হুটহাট যে কাউকে তো তাদের সাথে যুক্ত করতে পারে না, তারা যে একটা খেলার বৃত্তে অবস্থান করছে, এখানে প্রত্যেকটা চরিত্র তাদের প্রতিপক্ষ। তবে মেয়েটাকে দেখে সেরকম মনে হচ্ছে না। দরজার আড়াল থেকে সরে আদিলের ঘরে নক করলো সে। সাথে সাথে দরজা খুলে গেল। ঘরে ঢুকতে পারল না নাদিয়া। দরজা বন্ধ করে আদিলই বাইরে আসলো, বলল, কি জানলে? মেয়েটার কথাগুলো সংক্ষেপে তুলে ধরল নাদিয়া। আদিল কিছুক্ষণ ভেবে বলল, মেয়েটাকে চলে যেতে বলো। একটুও চমকালো না নাদিয়া। সে এমন কথায় আশা করেছিল। নির্দয়, নিষ্ঠুর, বিবেকহীন মানুষ তারা, এসবই সম্ভব। বিবেক থাকলে কি এত রাতে একটা মেয়েকে কেউ বের করে দেয়? তার উপর মেয়েটি কিছুই চিনে না। নাদিয়াও সময় নিয়ে ভেবে বলল, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। কেন? অচেনা একজনকে আহমেদ বাড়িতে নেওয়ার মানেই হয় না। মেয়ের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমাদের নয়। তাহলে বাড়ি পর্যন্ত এনেছো কেন? আমার জানা দরকার ছিল মেয়েটার উদ্দেশ্য। তোমাকে সেসব বলতে বাধ্য নয়। মেয়েটাকে নিয়ে বিদায় হও। এখানে উদ্দেশ্য। নাদিয়ার বিশ্রী ভাষায় কয়েকটা গালি দিতে ইচ্ছে করলো। রাগটাকে দমিয়ে রেখে মেয়েটির কাছে চলে গেল সে। আদিল মাহমুদের অবাধ্য হয়ে সে মেয়েটিকে নিজের সাথে নিয়ে যাবে। আসমানি তখনও পুরো ঘর দৌড়াদৌড়ি করছিল। নাদিয়া গিয়েই বলল, আমার সাথে চলো। আসমানিও বিনা বাক্যে নাদিয়ার পিছু নিল। যাওয়ার সময় এক পলক নাদিয়ার দিকে তাকালেও তেমন পাত্তা দিল না। তার চোখে মুখে আগের ন্যায় বিষাদ নেই, বরং ঝলমলে হাসি বিরাজ করছে, সেটা হোক অদ্ভুত কিংবা স্বচ্ছ। রান্নাঘরের মেঝেতে বসে পানিতে বিস্কুট ভিজিয়ে খাচ্ছিল আসমানি। সকাল সকাল খাওয়ার অভ্যেস তার। নতুন পরিবেশ তো কি হয়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুঁজে খুঁজে রান্নাঘরে চলে এসছে। যদিও নাদিয়ার ঘরে টোকা দিয়েছিল, রেসপন্স পায়নি, তাই আর না ডেকে নিজেই বিস্কুট বের করে খাচ্ছে। আগে পেট শান্তি করা যাক। ভোরে ঘুম থেকে উঠেছে মিসেস নুরি। রাতে ঘুম হয়নি, ঘুমানোর মতো করে পড়েছিল বিছানায়। চা খাওয়ার তীব্র স্বাদ জাগতেই কাজের মেয়েটিকে বলতে এসেছিল। তবে রান্নাঘরে এসে অচেনা মেয়েটাকে দেখে নিজে ওখানে ভয় পেয়ে যায়। চেঁচিয়ে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? এই বাড়িতে ঢুকলে কি করে? গার্ড, গার্ড! সবগুলো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। একটা কেউ চাকরিতে রাখবো না। অচেনা যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে, বিপদ কি কোলে বলে কয়ে আসবে নাকি? আকস্মিক চিৎকারে ভয় পেয়ে যায় আসমানি। হাতে থাকা বিস্কুটের ভেজা অংশটা পানিতে পড়ে যায়। হুট করে রাগ হয় তার। মানুষ না খেতে পেয়ে মারা যায়, অথচ এই মহিলার জন্য তার পছন্দের বিস্কুটটা পানিতে সাঁতার কাটছে। উঠে দাঁড়ালো সে, চট করে বলে বসলো, এই আপনি কেডা? অচেনা মানে? আমারে চেনেন? আসমানি আমার নাম। মিসেস নুরি কিছুক্ষণ আসমানির দিকে তাকিয়ে রেগে চিৎকার করে উঠল, চুপ করো, বেয়াদব মেয়ে! এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমি কে জিজ্ঞেস করার? কে নিয়ে এসেছে তোকে? নিজের বাড়িতে এসে অচেনা কেউ মিসেস নুরিকে চিনতে পারেনি, এটা যেন কোনোভাবেই সে মানতে পারছে না। আহমেদ বাড়ির মালিকানা তার হাতে, আর এই মেয়ে তাকে বলছে সে কে? স্ত্রীর চেঁচামেচি শুনেই অনল মাহমুদ ঘুম থেকে উঠেছে। তড়িঘড়ি করে নিচে নামতে ভ্রু কুঁচকে আসে তার। মিসেস নুরি স্বামীকে দেখে আহ্লাদ করে বলল, অনল, তুমি এসেছো? দেখ, এই অচেনা মেয়েটা বাড়িতে ঢুকিয়ে আমাকে জিজ্ঞেস করছে আমি কে। আসমানি ঘুরে দাঁড়ালো। খালি গায়ে হাঁটুর সমান প্যান্ট পরিহিত পুরুষ মানুষ দেখে জিভেতে কামড় বসালো সে। কি যেন মনে হতেই শাড়ির আঁচল টেনে মুখ ঢেকে ফেলল। ব্যাপারটা দেখে মিসেস নুরি কেমন শান্ত হলেন। স্বামীর দিকে তাকিয়ে দেখলেন দৃষ্টি মেয়েটার দিকেই। ঠিক মেয়েটার দিকে নয়, তাড়াহুড়ো করে আঁচল টানার ফলে ফর্সা পেটের একাংশ বের হয়ে আছে। সেটাই চোখ বড় বড় করে দেখছেন অনল মাহমুদ। চোখ মুখে কেমন একটা ভাব। তবে মিসেস নুরি স্বামী চাহনি ধরতে পারল কিনা বোঝা গেল না। শান্ত স্বরে বলল, কি দেখছো? গার্ড ডাকো। এই মেয়ে নিশ্চিত কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, আমাদের ক্ষতি করে দেবে। ও আমার পরিচিত। তোমার বোকা মাথায় ঢোকেনি আহমেদ বাড়িতে যে কেউ প্রবেশ করতে পারে না? ঢুকবে কি করে? সারাক্ষণ তো অনল অনল করতেই যায়, অসহ্য। মিসেস নুরির কথা শেষ হতেই পেছন থেকে উক্ত কথাটি বলে উঠল নাদিয়া। দেরি করে ঘুমানোর ফলে চোখ ফুলে আছে তার। চেঁচামেচি শুনেই বুঝতে পেরেছিল আসমানিকে নিয়েই কিছু হয়েছে। ড্রয়িং রুমে এসেই মায়ের এমন আদিক্ষেতা দেখে শরীর যেন জ্বলে উঠেছে। মিসেস নুরি মেয়ের কথায় কিছুই মনে করেননি। তবে অনল মাহমুদ বিতৃষ্ণা কণ্ঠে বললেন, মনে হয় তোমার। ঠিকভাবে কথা বলো, ম্যানার্স শেখনি? হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকা লোকের কাছ থেকে নিশ্চয় নাদিয়া ম্যানার্স শিখতে হবে না। বউ নিয়ে ওপরে যান, আপনাদের কোয়ালিটি টাইমের অর্ধেক তো এখানেই চলে গেল। মেয়ের খোঁচা দুজনেই বুঝতে পারল।
তবে আমলে নিল না। অনল মাহমুদ উল্টো প্রশ্ন করল। কার অনুমতি নিয়ে বাড়িতে এসেছো? প্রয়োজন মনে করে নিয়ে অনুমতি নেয়ার। নাদিয়ার ভাবালে শক্তি। রাগে হাত মুষ্টি বদ্ধ করে নিল অনল মাহমুদ। চেঁচিয়ে বলল, আমার বাড়িতে এনেছো, অনুমতি তো নিতেই হবে। সাহস এত বেড়েছে কেন? ভুল। এবারই একাংশ মালিকানা আমার হাতে, তাই আমি যে কাউকে এ বাড়িতে আনতে পারি, রেখে দিতে পারি। আপাতত আপনাকে বলার কোনো প্রয়োজন পড়বে না। আমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ব্যাংকে ফেলে রাখলেও প্রতি মাসে অভাবে পড়তে হবে না। তাই নিজের টাকার গরম আমাকে দেখাবেন না। আমাকে আমার মতো থাকতে দিন, আপনাদের জন্যই ভালো। আসমানির হাত ধরে নাদিয়া নিজের ঘরের দিকে হাঁটা ধরল। আসমানির মুখে হাসি। পেছন ঘুরে মিসেস নুরিকে মুখ বেঁকালো। তা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মিসেস নুরি। হয়তো মনে মনে পণও করলেন, এই মেয়েকে একা পেলে ছাড়বেন না। নাদিয়া যাওয়ার দিকে তাকিয়ে থেকে অনল মাহমুদ হনহন করে উপরে চলে গেলেন। বিড়বিড় করে গালি দিতেও ভুললেন না। সেটা নাদিয়া নাকি আসমানি নাকি অন্য কাউকে সে ছাড়া কেউ বুঝতে পারল না। নিজের ঘরে যেতেই টের পেলেন তার ফোন বাজছে। জলদি করে উঠালেন। তবে ফোনের উপরে জল করা নামটি হয়তো তিনি আশা করেননি। চমকে গেছেন। সেই সাথে একটু আগের রাগের মিশ্রণে যেন আরও কিছু কারণ যুক্ত হলো। রিসিভ করলেন না, কেটে দিলেন। অস্থির চিত্তে পায়চারি করতে করতে ফোন লাগালেন আদিলের নম্বরে। সাথে সাথে রিসিভ হলো। তিনি প্রচণ্ড রেগে বলে উঠলেন, দ্বিতীয়বারের মতো তুমি ফেল আদি। আবারও আমাকে হারিয়ে দিলে। মৃত মানুষ নিশ্চয়ই আমাকে ফোন দিতে পারবে না। আদিল চুপ করে থাকে। তার বলারই বা কি আছে? সত্যি সে অসফল। দুদিন দুটো মেয়ের জন্য তার কাজে অসফল হয়েছে সে। আদিলের চুপ থাকা দেখে অনল মাহমুদ জোরে শ্বাস নিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, লাঞ্চ টাইমের আগেই খবর শুনতে চাই। আশা করছি এবার নিরাশ হতে হবে না। এবার নিরাশ হলে তোমার উপর ভরসাটাই শেষ হয়ে যাবে আদি। আমি হেরে যাব, নিজের কাছেই ছোট হয়ে যাব আমি। শেষের কথাগুলো কেমন করুণ শোনালো। আদিল বার কয়েক চোখের পলক ফেলল। শান্ত স্বরে বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আব্বু। আমার ভুলের জন্যই এমন হয়েছে। আজ আর ভুল হবে না। আমি নিজের হাতে ওর গলা কাটবো। অনল মাহমুদ স্বস্তিতে বিছানায় বসল। প্রসন্ন কণ্ঠে বললেন, নিজের খেয়াল রেখো আব্বু। ওরা কিন্তু ভালো না। বাবা তোমাকে খুব ভালোবাসে জানো তো। তোমার কিছু হলে এত কিছুতে আমার সংগ্রামের কোনো মূল্য থাকবে না। আহমেদ বংশের যোগ্য উত্তরসূরি, পরবর্তী প্রজন্মের মাথা তো তুমিই আদি। তোমার জন্যই তো এত কিছু করা। খেয়াল রেখো। ফোন কেটে দিল অনল মাহমুদ। আদিলের মুখে হাসি। বাবার সাথে কথা বলে প্রশান্তি বয়ে যায় মনে। নিজেকে তো সে ভালোবাসে না, শুধুমাত্র এই মানুষটাকে ভালোবাসে সে। তাকে দুবার কষ্ট দিল। বাবাকে কষ্ট দিতে সে চায়নি। যেদিন থেকে আফরা নামক মেয়েটা তার জীবনে এসেছে সেদিন থেকে সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো করার সুযোগ সে এই মেয়েকে দিবে না। চ্যাপ্টার ক্লোজ করে দিবে। তার আগে হাতে কাজ শেষ করে নিক। ধীর গতিতে হাঁটছে আদিল। সময়টা 10:45। তার বেশ তাড়া। তবে দ্রুত হাঁটছে না সে। কারণটা এক্সারসাইজ করতে গিয়ে পায়ে আজ চোট পেয়েছে। হঠাৎ করে কেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে জানে না। তবে হুট করে মনে হচ্ছিল তার জীবনে বেশ পরিবর্তন আসতে চলেছে। কেমন পরিবর্তন তাও বুঝতে পারছে না। কয়েক বছরের এক্সপিরিয়েন্সে ধারণা করতে পারছিল তার অগোচরে তারই পিঠে কেউ ছুরি বসানোর জন্য উত পেতে আছে। রহস্য রহস্য গন্ধ তো চারিদিকে। তার সময় যেতে জোরালো হচ্ছে। চেনা পরিচিত বোনটাও কেমন বদলে যাচ্ছে। মুখে মুখে তর্ক করা শিখেছে। এখন দেখার পালা তর্ক করার মুখটা কতদিন থাকে। বাঁকা হাসলো আদিল। মাস্কে ঢাকা হাসিটা সবার অগোচরে মিলিয়ে গেল। ঘড়িতে চোখ বুলিয়ে দেখলো তার শিকার আধা ঘন্টা পরেই তার হাতে চলে আসবে। রিল্যাক্স মোডে হাঁটতে থাকে। তবে নিয়তি হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল। না হয় কেউ নিজ হাতে নিজের নিয়তি পালাক্রমে অদল বদল করছিল। এমন না হলে আদিলের রিল্যাক্স মুডের 12টা বাজিয়ে আফরা কেন হাজির হবে? আশপাশ দেখে আদিল আফরার দিকে দৃষ্টি ঘোরায়। হাঁপাচ্ছে, হয়তো দৌড়ে এসছে। মেয়েটাকে আজ কেমন খুশি খুশি লাগছে। গম্ভীর কণ্ঠে বলল, আসলে কি জানেন, বাঙালিকে বসতে বললে খাওয়ার আবদার রাখবে, আবার খেতে দিলে থাকার আবদার করার জন্য গড়িমসি করবে। আপনার সাথেও ঠিক এমনটাই হয়েছে। আপনাকে ছাড় দিয়েছে বলেই হয়তো আপনার হাতে সাহস বেড়েছে। এরপর কিন্তু ছাড় পাবেন না। আফরা সেই প্রসঙ্গে গেলই না, বরং মিষ্টি হেসে নিজের হাতে থাকা টিফিন বক্স দেখিয়ে বলল, আপনার জন্য সেই ভোরে উঠে রান্না বসিয়েছি। বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখি আপনি বের হয়ে অনেকটা পথ চলে এসেছেন। দৌড়ে এসে শেষ পর্যন্ত ধরতে পেরেছি। আপনি আমার
কষ্টটা বৃথা করে দিবেন? আমার কাছে আপনার কোনো মূল্য নেই, সেখানে আপনার কষ্টের মূল্য থাকবে আশা করলেন কি করে? হাউ ফানি। আফরা মুখ বেজার করে নিল। এক পলক টিফিনের দিকে তাকিয়ে বলল, আপনি কেন বুঝতে পারছেন না আপনাকে আমার পছন্দ হয়েছে? আমি অনেক কিছু বুঝতে পারছি। পছন্দ হয়েছে এটা যখন ভালোবাসিতে রূপ নেবে তখন হয় যোগাযোগ করবেন, তবে সে পর্যন্ত যদি বেঁচে থাকেন। মনে মনে হাসলো আফরা। পছন্দ হয়েছে বলাটা কত সহজ, অথচ ভালোবাসি বলাটা এ জীবনে মনে হয় না কোনো পুরুষকে এই শব্দটা সে বলতে পারবে। তবে আদিলকে যে মানাতে হবে। আদিলের দিকে তাকাতেই আফরার দৃষ্টি তীক্ষ্ণ হলো। বারবার ঘড়ি দেখছে কেন? আবার চোখ ঘুরিয়ে পাশের বিল্ডিং এর দিকেও তাকাচ্ছে। আফরার আর বুঝতে বাকি রইল না আদিল কাজে এসেছে, সিক্রেট কাজ। ঠোঁটের ভাঁজে হাসি ঝুলিয়ে বলল, আপনি না খেলে আমি আপনার পিছু ছাড়ছি না আজ। আদিল রক্তিম চোখে আফরার দিকে তাকালো। আফরার উদ্দেশ্যটা না জানা পর্যন্ত কেন জানি মেয়েটার ক্ষতি করতে সায় দিচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলল, আমার রাজ্যের একমাত্র রাজা আমি, সৌচ্চ সিংহাসনের একমাত্র অধিকারী আমি। আমার রাজ্যে প্রবেশ করার সাধ্য দেখিও নামে পড়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। শব্দ করে হেসে উঠল আফরা। জোর করে আদিলের হাতের ভাঁজে টিফিন বক্সটা ধরিয়ে দিল। অবাক করার ব্যাপার হচ্ছে একটুও দুজনের হাত স্পর্শ হলো না। টিফিন বক্সটা আদিল আঁকড়ে ধরতে আফরা বলল, রাজা ছাড়া যেমন রাজ্য হয় না, প্রজা ছাড়া তেমন রাজা হয় না। আর এই রাজা মূল্যহীন পড়ে থাকে রানী ছাড়া। প্রজা যে রাজার মাথায় মুকুট দেখে না। আফরা আরো কিছু বলতে যাচ্ছিল, তবে বলা হয়ে ওঠে না। একটু আগেও যে টিফিন বক্সটা আদিলের হাতের ভাঁজে ছিল সেটা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর আদিল, সে তো এক দৌড়ে হাওয়া হয়ে গেল। কোথায় গেল? এত তাড়াতাড়ি কিভাবে গেল আফরার বুঝে এলো না। রেগে টিফিন বক্সটা তুলে বিড়বিড় করে কি যেন বলল। নিজেও আর দাঁড়ালো না, উল্টো ঘুরে হাঁটা ধরলো। ভার্সিটি মিস করে এসে কোনো লাভই হলো না, বরং সময়টায় অবহেলায় চলে গেল। আম্মু, বাবা এখনো আসছে না কেন? মেয়ের প্রশ্নে বিরক্ত হলো মনিরা। সেই কখন থেকে বাবা বাবা করে তার মাথা খাচ্ছে। মেয়ে কি বুঝতে পারছে না তার রাগ লাগছে? চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকালো সে। মিহি নিভে গেল। বাবাকে সে প্রচন্ড ভালোবাসে, চিন্তা হওয়াটা স্বাভাবিক। রাতে বাড়ি ফেরেনি, সকাল পেরিয়ে দুপুর হতে চলো, এখনো বাবার খোঁজ জানে না। চিন্তিত মুখ নিয়ে সোফায় বসলো মিহি। মেয়েটার বয়সই বা কত? 8 বছরের মেয়েটা যে এমন পরিবেশেও বেঁচে আছে তাই অনেক। আরো আধা ঘন্টা চলে গেল। মিহি ছলছল চোখ নিয়ে রান্নাঘরে উকি দিতেই মনিরা গম্ভীর কণ্ঠে বলল, আরেকবার একই প্রশ্ন তোমার মুখ থেকে বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ পড়ার টেবিলে বসো, তোমার ম্যাম চলে আসবে। ভয়ে ঢোক গিল মিহি। আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। দৌড়ে নিজের ঘরে গিয়ে ঝরঝর করে কেঁদেই দিল। সকাল থেকে মায়ের এমন অবহেলা পেয়ে আসছে সে, তার উপর বাবাও নেই। মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মনিরা। তারই বা কি করার আছে, কে জানে কোথায় পড়ে আছে। আবার রান্নায় মনোযোগ দিল। শাশুড়িকে একটু পরেই খেতে দিতে হবে, ঔষধ আছে। সময় মতো না খাওয়ালে আবার সমস্যা। চরিত্রহীন শ্বশুর ও নিজের ঘরে বসে কি করছে কে জানে। মনিরা তোর সামনে গেলেই গা গুলিয়ে আসে। ব্যস্ত হাতে রান্না শেষ করতে কলিং বেলের শব্দ ভেসে আসে। মুখে হাসি ফুটিয়ে দরজা খুলে দেয় মনিরা। আফরা এসেছে। মিষ্টি হেসে মনিরা বলল, কেমন আছো আফরা? আমি সব সময় ভালো থাকি আপু, আপনি ভালো আছেন? আফরার উত্তরে মনিরার হাসি চওড়া হলো। দরজা লাগাতে লাগাতে বলল, আমি তো বিন্দাস। মনিরার এমন ঝলমলে হাসি দেখে আফরার ভুরু কুঁচকে এলো। এত খুশি কেন মেয়েটা আজ? কুচকানো ভ্রু নিয়েই বলল, আজ মনে হচ্ছে আপু একটু বেশি খুশি। তাই তো মনে হচ্ছে। অনেকদিন পর প্যারাচেল থেকে মুক্তি পাওয়ার পথ পেয়ে গেছি গো। বুঝলো না আফরা। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতে মনিরা বলল, তোমাকে বলাই যায়, ডিভোর্সের অ্যাপ্লাই করেছে। এবার একটু শান্তিতে থাকতে চাই গো। শাশুড়ি মেয়ে নিয়ে নতুন একটা সংসার করব। কিন্তু তুমি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে। বিনিময়ে আফরা মুচকি হেসে উপরে চলে গেল। মনিরার হুটহাট এমন কাজে অবাকও হয়েছে, তবে প্রশ্ন করার কিছু খুঁজে পায়নি। ছাত্রীর ঘরে ঢুকতেই মিহিকে চুপচাপ বসে থাকতে দেখে। এক ছুটে বুঝে নেয় আজ মেয়ে পড়া শিখেনি। বসতে বসতে বলল, পড়া শিখুনি? শিখেছি। মন খারাপ করেই জবাব দিল মিহি। আফরা আবালটা প্রশ্ন করলো, তাহলে মন খারাপ কেন? বাবাকে মিস করছি আমি, এখনো বাড়ি ফেরেনি। তোমার বাবা কি নতুন এমন করে?
প্রায়ই তো দেখি বাড়ি ফেরে না। বাড়ি না ফিরলেও আমাকে ফোন করে বলে, আজ বলেনি। গম্ভীর কণ্ঠে জবাব শুনে আফরা হেসে উঠল। বাবার প্রতি এই মেয়ের ভালোবাসা দেখে কেমন শরীর জ্বলছে তার। সেও তো বাবাকে খুব বাসতো, এখনো তো বাসে, তবে তার ভালোবাসার প্রকাশটা যে ভিন্ন। হঠাৎ করে আফরার মনে পড়ে মনিরার কিছুক্ষণ আগে বলা কথা। কিছুটা আনন্দ পায় সে। মেয়েটার সাথে একটু মজা করা যাক। শান্ত স্বরে বলল, ধরো আমি আর তুমি একটা খেলা খেলছি, সেখানে তোমাকে অপশন দেওয়া হলো মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে। কাকে নিজের সাথে নিবে তুমি? আর হ্যাঁ, এই খেলাটাই কিন্তু যাকে বাঁচবে না তাকে চিরতরে হারিয়ে ফেলবে। মেহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হুট করেই বলল, আম্মু, আমি আম্মুকে চাই। আফরার মুখটা পাংশুটে হয়ে গেল। মেয়েটা তার মজাটাই নষ্ট করে দিল। বিরক্ত হয়ে বলল, বাবা কেন নয়? তুমি না বাবাকে ভীষণ ভালোবাসো? বাবা আমাকে ভালোবাসে, আম্মুকে তো না। কিন্তু আম্মু আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমি আম্মুকেই চাই। কি কঠিন উত্তর। আফরার পাংশুটে মুখটা যেন খুশিতে ভরে গেল। এইটুকু মেয়েও কেমন পরিস্থিতি পরিবেশ বুঝে ধরে ফেলেছে তার বাবা তার মাকে ভালোবাসে না। হাত বাড়িয়ে গাল টেনে বলল, তাহলে মন খারাপ করে আছো কেন? হাসি দাও। শোনো মিহি, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে জানো, তাই তোমার বাবাকে কখনো ভুলো না। তবে তোমার মা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই তোমার মাকে কখনো ছেড়ে যেও না, কেমন? মিহি বুঝেছে কিনা বোঝা গেল না, তবেই দুবার মাথা নেড়ে সায় জানালো। পড়ায় মনোযোগ হতেই আফরা হেসে দরজায় তাকালো। ছলো ছলো চোখ নিয়ে দাঁড়িয়ে আছে মনিরা। মেয়ের কথাগুলো শুনে মনিরার মনে হলো এই বুঝি সুখের শুরু তার। আফরার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা চলে যায় নিচে। এই প্রাপ্তি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মনিরা নিচে নামতেই আরাফকে বসে থাকতে দেখে ডাইনিং এর সাথে আশরাফুদ্দিন। মনিরাকে দেখে তিনি বললেন, খাবার দাও। মনিরা রান্নাঘরে ঢুকে গেল। কোনো রকম শব্দ ব্যয় না করে রান্না করা খাবারগুলো টেবিলে রাখলো। নিজের মতো দুটো প্লেটে খাবার নিয়ে বলল, নিজেদের মতো নিয়ে খান, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। মুখের উপর কথা বলবে না, বাবা যাই বলেছে তাই করো, ওই মহিলা পরে খাবে। সম্পর্কে ভাবি হই আপনার, ঠিক করে কথা বলুন। হুকুমের গোলাম না আমি। নিয়ে খেলে খান, না হলে না খেয়ে থাকুন। আপনাদের মতো চরিত্রহীনদের জন্য যে রান্না করেছি এই অনেক। বাম হাত তো গেছে, গলার মাঝখানে যখন কাঁটা পড়বে তখন বড় বড় কথা বের হবে, বাপ কা বেটা। কথাটা বলে মনিরা শাশুড়ির ঘরে চলে যায়। গলার স্বর উঁচু হওয়ায় কথাগুলো আফরার কর্ণকুহরে পৌঁছেছে। হুট করে মনিরার এমন পরিবর্তনে রহস্যময়ী মেয়েটিও হতবাক। আর কত রহস্যের জাল বিছানো এই দুনিয়ায়। এই খেলা যে কবে শেষ হবে, আদৌ হবে কিনা। অপমানী থমথমে মুখশ্রী নিয়ে আরাপ চেয়ারে বসে। আবার ডান হাত বাড়িয়ে কাচের গ্লাস হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে ফ্লোরে। বিকট শব্দে কাজগুলো টুকরো টুকরো হয়ে যায়। তবে আশরাফুদ্দিন ভাবালেশ নিজের প্লেটে ভাত তরকারি উঠিয়ে নিয়ে ছেলের পাতে উঠিয়ে দেয়। খাবারের কথা বলে না, নিজেই আগে আগে খেতে শুরু করে। আরাফও আর রেগে বসে থাকে না। আগে পেট শান্তি করা যাক, পরে না হয় এই মহিলাকে দেখা যাবে। সময় অনেক। খাওয়ার পর্ব শেষ হয়। মনিরা এঁটো থালা নিয়ে আবার ডাইনিংয়ে আসে। তখনও বাবা ছেলেকে খেতে দেখে মনে মনে খাদক বলে গালিও দেয়। খেয়ে খেয়ে চর্বি জমিয়েই তো এত লীলা খেলা দেখাতে পারে। রান্নাঘর থেকে বের হতে কলিং বেলের শব্দ ভেসে আসে। মনিরা ভাবে আতিকুর এসেছে। দ্রুত না গিয়ে একটু আস্তেই পা চালায়। আতিকুর আসেনি। বাড়ি দারোয়ান দাঁড়িয়ে আছে, হাতে মাঝারি সাইজের পার্সেল। মনিরা হাতে নিল। দারোয়ান যেতেই দরজা বন্ধ করে ভেতরে যেতেই শ্বশুরকে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। কিছু বলল না। নিজের ঘরের দিকে যাবে তার আগে আশরাফুদ্দিন বলল, কি আছে ওইটাতে? কে পার্সেল পাঠালো তোমায়? আমাদের তো চরিত্রহীন বলো। নিজের চরিত্র ঠিক আছে তো? দেখি কে কি পাঠিয়েছে। ঘৃণায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসে মনিরার। অবাধ্য হয়ে বলে ওঠে, আমার চরিত্রের বিচার আপাতত আপনার কাছ থেকে পেতে হবে না। ভদ্রতা শেখেননি, অন্যের পার্সেল আপনি দেখবেন কেন? আশরাফুদ্দিন কথাগুলো গায়েই মাখল না, বরং জোর করে কেড়ে নিল পার্সেলটা। সোফায় বসে মোড়ানো কাগজ খুলে মারিয়ার দিকে তাকিয়ে হাসল। হয়তো সে মনে করেছে মারিয়ার কোনো প্রেমিক গিফট পাঠিয়েছে। হয়তো মনে মনে এও ঠিক করে নিয়েছে এমন হলে মনিরা নামক মেয়েটির আজ রক্ষে নেই।
ভেতরের কাগজটা খুলতেই হাসি হাসি মুখটা পাল্টে যায় আশরাফুদ্দিনের। হাত থেকে পড়ে যায় পার্সেল। শব্দহীন সোফায় বসে পড়েন তিনি। মোটা সোটা শরীরটা ঢুলে পড়তেই মনিরা চমকে যায়। এগিয়ে এসে পার্সেলের দৃষ্টি ফেলতেই নিজেও ছিটকে পড়ে পেছনে। চিৎকার করে ওঠে, কাঁপতে থাকে তার শরীর। কি দেখলো সে? কিভাবে হলো? দরজা আটকে বসে আছে মনিরা, চোখে মুখে স্তব্ধতা, হাত পা মৃদু কাঁপছে তার। তাকে দেখে মনে হচ্ছে না এই দুনিয়ার কোনো কিছু তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে। মনের মধ্যে অনুভূতি সৃষ্টি হচ্ছে। সে নির্বাক খাটে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, দৃষ্টি ঘুরতে থাকা ফ্যানের দিকে।